প্রফেসর ইউনূস আবারও বড় কিছু ঘটাতে যাচ্ছেন। প্রফেসর ইউনূস বলেছিলেন যে জুলাই আন্দোলন ছিল মেটিকুলাস ডিজাইন। হ্যাঁ, একদম মেটিকুলাস ডিজাইন না, আবার কিছুটা মেটিকুলাস ডিজাইন। হাসিনার পতন ঘটানোর চেষ্টা, এটা অনেক আগে থেকেই জামাত বিএনপি তারা চেষ্টা করে আসছিল, এবং যে কোনো শক্তির মাধ্যমে বিদেশিদের সহায়তায় ইউনূসকে কানেক্ট করা সব ধরনের চেষ্টাই করেছিল। অতএব হাসিনার পতন ঘটানোর চেষ্টা তো অনেক আগে থেকেই ছিল। এটা তো আর গোপন কিছু না যে হঠাৎ করে পতন ঘটে গেছে, আমরা কি ঘটাতে চাই। শিবির দফায় দফায় শিবির 2012 সাল থেকে প্ল্যান করেছিল যে কিভাবে কোনো একটা ঘটনাকে পুঁজি করে পুরো হাসিনার মসনদ একদম ধ্বংস করে দেওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির এ বিষয়ে রিসার্চ করেছে এবং নানান স্টাডি সার্কেল ছিল এবং পাঠচক্র ছিল, যেগুলো মূল উদ্দেশ্য ছিল যে কিছু বিপ্লবী তরুণ তৈরি করা, ক্যারিসমেটিক তরুণ তৈরি করা, যারা এক পর্যায়ে যে কোনো বিষয়কে কেন্দ্র করে একটা বড় আন্দোলন গড়ে তুলবে এবং হাসিনার শাসন জোড়া বাংলা করে দিবে। অতএব এটা মেটিকুলাস ডিজাইন, এটা ভুল ছিল না। এবং ইউনূস হাসিনার পতন চাইতো, কিংবা হাসিনার বিরুদ্ধে এক মহা শক্তি ছিল, এটাও সত্য কথা ছিল। আর ইউনূস হাসিনার বিরুদ্ধের বিরাট শক্তি ছিল বলেই ইউনূসকে জেলে ঢুকাতে সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে হাসিনা। ইউনূসকে মামলা দিয়েছে। ইউনূসকে, সেই বৃদ্ধ মানুষ, 80 বছর পার হয়েছে বেশ আগে, কিছুদিন পর 90 বছর পার হবে, তাকে হেঁটে হেঁটে আদালতে উঠতে বাধ্য করেছে, লিফট বন্ধ করে দিয়েছে। এবং হাসিনার কয়েকদিন ক্ষমতায় থাকতে পারলেই, কয়েক মাস ক্ষমতায় থাকতে পারলেই ইউনূসকে জেলে ঢুকাতেন। একের পর এক আদালতে হাজিরা দিতে হয়েছে ইউনূসকে, এবং তাকে কটাক্ষ করে অপমান সূচক কত কথা হাসিনা বলেছে। সুৎখোর ইউনূস, এই ষড়যন্ত্রকারী ইউনূস, আমেরিকার দালাল ইউনূস, আবার তাকে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দেওয়া দরকার, খালেদা জিয়াকে চুবানো দরকার ইউনূসকে, এরকম কথাবার্তা কিন্তু শেখ হাসিনা বলেছে। এবং শেখ হাসিনার একটা প্রচন্ড ক্ষোভ ছিল ইউনূসের বিরুদ্ধে। বিভিন্ন সময় শেখ হাসিনার বক্তব্য থেকে এটা স্পষ্ট ছিল। কেন এত ক্ষোভ? অনেক কারণ ছিল। যে ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে তার বাপ শেখ মুজিবের চাইতেও উপরে উঠে গিয়েছিল, আর উপরে উঠলেও যদি হাসিনার দালালি করতো, হাসিনাকে চাটতো, তাহলে তো সমস্যা ছিল না। মূল কথা ছিল ইউনূস হাসিনা বিরোধী ছিল, যার ফলে ইউনূসকে সহ্য করতে পারতো না। ইউনূসকে এত মামলা দিয়ে হয়রানি করার কারণ, আসলে ইউনূস অনেক আগে থেকেই, সেই 2012 সাল 13 সাল থেকেই হাসিনার বিরুদ্ধে কূটনৈতিক তৎপরতা অ্যাটলিস্ট সোচ্চার ছিল। এটা হাসিনা জানতো বলেই ইউনূসের বিরুদ্ধে হাসিনার অনেক ক্ষোভ ছিল, এবং গ্রামীণ ব্যাংক দখল করা থেকে শুরু করে ইউনূসকে অপসারণ করার অনেক কাণ্ড কিন্তু ঘটিয়েছে। তার মানে ইউনূস কিন্তু কিছু একটা ঘটিয়েছেন, আমরা যেগুলো সাদা চোখে দেখি না, কারণ ইউনূসের তৎপরতা ছিল ডিপ্লোম্যাটিক। কিন্তু আপনার জাস্ট এভাবে ফিল করেন হাসিনা ইউনূসের বিরুদ্ধে এত এত সোচ্চার ছিল কেন? কারণ ইউনূস ডিড সামথিং, ইউনূস হ্যাড বিন ডুইং সামথিং, যার ফলে হাসিনা খুব সিরিয়াস ছিল ইউনূসের বিরুদ্ধে। ইউনূসকে মারতে চায়, জেলে ঢুকতে চায়, ইত্যাদি ইত্যাদি। এখন হাসিনার পতন ঘটেছে, একটা অধ্যায় সম্পন্ন হয়েছে, সেখানে ইউনূস অবশ্যই একটা পার্ট অ্যান্ড পার্সন ছিলেন। আর ইউনূসকে এমনি এমনি আকাশ থেকে নামিয়ে প্রধান উপদেষ্টা বানানো হয়েছে তা না। হাসিনা পতন আন্দোলন, বিপ্লবের সাথে তার কানেকশন ছিল বলেই, তার কানেকশনটা অবশ্য অন্য স্টাইলের কানেকশন, কারণ একটা বিপ্লবের পেছনে দেশি বিদেশি নানান মেকানিজম কাজ করে। এই জন্য তার কানেকশনটা আমাদের সমন্বয়কদের মতো না, যেটা দৃশ্যমান, কিন্তু ছিল। এ কারণেই তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন। এখন একটা নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে, বিএনপি ক্ষমতা এসেছে, কিন্তু বিএনপি ক্ষমতা এসে আবার 2 নম্বরে শুরু করেছে। কেউ আরেকটা বিপ্লবের স্বপ্ন দেখছেন, কারণ কাঙ্ক্ষিত যে সংস্কার সেগুলো হয়নি, এবং ইউনূসই যে সংস্কার স্টার্ট করে দিয়ে গেছেন সেগুলো মুখ থুবড়ে পড়েছে, জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না, নানান সমস্যা আছে। তো এই পর্যায়ে ইউনূস আমার মনে হয় যে আবারও কিছু ঘটাবেন। ইউনূস ফ্রান্সে গেছেন। ফ্রান্সে যে তিনি
ফ্রান্স ইউনুসের পছন্দের জায়গা। পুরো ইউরোপের মধ্যে ফ্রান্সেই তিনি কমফোর্ট ফিল করেন এবং ফ্রান্সে তার ইনভেস্টমেন্টও আছে, অনেক পুরনো ইনভেস্টমেন্ট আছে, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত অনেক স্বার্থ আছে সেখানে, এবং তিনি ফ্রান্সে থাকতেই, প্যারিসে থাকতেই সবচেয়ে কমফোর্ট ফিল করেন। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি ফরাসি মন্ত্রীর সঙ্গে তিনি সংলাপ করেছেন। বাংলাদেশের নতুন প্রজন্মের তরুণীরাই পথ দেখাচ্ছে, এই কথা বলেছেন প্রফেসর ইউনুস। আরো নানান তৎপরতা তিনি ফ্রান্সে যে করছেন এবং ভিআইপি প্রোটোকল নিয়ে তিনি সেটা করছেন এবং ফ্রান্সে গিয়েছেন। এখন নানান জল্পনা কল্পনা যে ইউনুস ফ্রান্সে তো গেছেন, তিনি কি আসবেন, আসলে কবে আসবেন, এটা হচ্ছে আমার এই আলোচনার মূল বিষয়। ইউনুস যদি আসেন, হ্যাঁ আসবেন, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইউনুস ফিরবেন। যদি ফিরেন বা যখন ফিরবেন, তিনি প্রচন্ড শক্তিশালী হয়েই ফিরবেন। তিনি বর্তমান অবস্থান রেখে তিনি ফিরবেন না। কারণ দেখেন, খুব সিম্পল হিসাব, কোন উপদেষ্টা ভালো নাই, উপদেষ্টারা সমালোচিত। এই উপদেষ্টাদের মানুষ প্রণাম করবে, হওয়ার কথা ছিল এটা, কিন্তু এই উপদেষ্টাদের মানুষ ঘৃণা করেছে, কারণ তারা একটা কারচুপি নির্বাচন উপহার দিয়েছে এবং তারা কাঙ্ক্ষিত সংস্কার করতে পারেনি। তো উপদেষ্টাদের এখন আর কেউ ভালো বলে না, এমনকি যারা অনেক উপদেষ্টার কপাল পড়েছে, যেমন আসিফ মাহমুদ উপদেষ্টা ছিলেন, এখন রাজনীতিতে তার কপাল পড়েছে, তার দুর্নীতির অভিযোগের কারণে তিনি কোথাও নমিনেশন পান না। মাহফুজ আলম তো চেয়ার টেবিল নিয়ে বসারই জায়গা পান না, অথচ উপদেষ্টা ছিল। কোন উপদেষ্টা সমাজে এখন সম্মানিত না? আসিফ নজরুল, কেউ না, বরং এরা গালি খাচ্ছে। এই কিচেন ক্যাবিনেট নিয়ে আলোচনা আছে, প্রত্যেক উপদেষ্টা একজন আরেকজনের উপর দায় চাপানোর চেষ্টা করছে। আমি এগুলো করিনি, আমি এগুলো করিনি, ওরা করেছে। আমি কিচেন ক্যাবিনেটে ছিলাম না ভাই, আমি জানি না যুক্তির কথা, ওরা জানে। এবং সবাই গালি খাচ্ছে এবং গালি খাওয়ার মতো কাজ করছে। এই তৌহিদ হোসেন পূর্বপাত উল্টোপাল্টা কথা বলছে, মানে কোনো উপদেষ্টারা সেলিব্রেটেড না। অতএব এই পরিস্থিতি প্রফেসর ইউনুসের জন্য বাংলাদেশ কমফোর্ট জোন না, তার জন্য বিব্রতকর পরিস্থিতি, যেহেতু উপদেষ্টারা গালি খাচ্ছেন। ইউনুসও গালি খাওয়ার মতো কাজ করেছেন, কারণ তিনি মেটিকুলার ডিজাইন, একটা কারচুপি নির্বাচন উপহার দিয়ে বিএনপি ক্ষমতা এনে দিয়েছেন। সেই 13 জুন লন্ডন বৈঠকের মধ্য দিয়েই বিএনপিকে কার্যত ক্ষমতা এনে দিয়েছে। অতএব বাংলাদেশে ইউনুস ওইভাবে রেসপেক্টেড না এবং ঝুঁকিত আছে। নানানজন নানানভাবে তাকে আটকানোর চেষ্টা করে, যদিও বেশি ষড়যন্ত্র করে আওয়ামী লীগ। আর বিএনপিকে ক্ষমতা এনে দিলেও বিএনপি কিন্তু প্রকাশ্যে ওইভাবে উপদেষ্টাদের কিংবা বিএনপিকে ইউনুসকে ডিফেন্ড করছে না। দক্ষিণ এশিয়ার আকাশসীমার সামরিক ভারসাম্য রক্ষায় এক অভূতপূর্ব ও বড় ধরনের রূপান্তর ঘটতে যাচ্ছে। এবার একটি বড় পদক্ষেপ বাংলাদেশ বিমান বাহিনীর সামগ্রিক সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেতে চলেছে। প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করতে বেশ কিছু যুগান্তকারী চুক্তি সম্পাদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে ঢাকা। এদিকে যেমন দেশের আকাশসীমা সুরক্ষায় যুক্ত হতে যাচ্ছে পাকিস্তানের তৈরি আধুনিক যুদ্ধবিমান, ঠিক তেমনি অন্যদিকে নিখুঁত আক্রমণ পরিচালনা ও সামরিক নজরদারির জন্য আনা হচ্ছে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী তুরস্কের ড্রোন প্রযুক্তি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক রূপ দিতে পাকিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবদান রাখতে যাচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যকার সামরিক বোঝাপড়ার অংশ হিসেবে পাকিস্তান থেকে আধুনিক যুদ্ধবিমান ও সেগুলোর প্রয়োজনীয় খুচরা পার্টস আমদানি করছে বাংলাদেশ। বিশেষ করে অত্যন্ত সাশ্রয়ী উপায়ে দেশের আকাশসীমা সার্বক্ষণিক পাহারা রাখা এবং পাইলটদের আধুনিক যুদ্ধবিদ্যার উন্নত প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে এই এয়ারক্রাফটগুলো বাংলাদেশ বিমান বাহিনীর শক্তির অনেকখানি বাড়িয়ে দেবে। দীর্ঘ সময় পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যকার এমন উচ্চ পর্যায়ের সামরিক মেলবন্ধন দক্ষিণ এশিয়ার সামগ্রিক ভূ রাজনীতিতে একটি নতুন সমীকরণ তৈরি করেছে। তবে এই পুরো প্রক্রিয়ার মূল গেম চেঞ্জার বা মোড় ঘুরিয়ে দেওয়ার মতো উপাদান হতে যাচ্ছে তুরস্কর ড্রোন প্রযুক্তি। বর্তমান বিশ্বের ড্রোন প্রযুক্তির বাজারে একক আধিপত্য বজায় রেখেছে তুরস্ক।
বাংলাদেশের সেনা ও বিমান বাহিনীর সাথে তুর্কি ড্রোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা চলমান রয়েছে। ইউক্রেনীয় সংকট এবং কারাবাগ যুদ্ধে রাশিয়ার শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে যেভাবে গুঁড়িয়ে দিয়েছিল তুরস্কর তৈরি সেই বিখ্যাত ড্রোনগুলো এবার বাংলাদেশ সীমান্ত ও আকাশপথের পাহারায় নিয়োজিত হবে। এই আধুনিক ড্রোনগুলো যে কোনো রাডার নজরদারি এড়িয়ে শত শত কিলোমিটার দূর থেকে অত্যন্ত নিখুঁতভাবে শত্রুর ঘাঁটিতে আঘাত হানতে পারদর্শী। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার প্রতিরক্ষা খাতে অতিরিক্ত বাজেট বরাদ্দর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। তবে এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো মন্তব্য না করায় ধারণা করা হচ্ছে নীরবে সব কাজ সম্পন্ন করাই তাদের মূল কৌশল। পাকিস্তান ও তুরস্কের সাথে এক ধরনের কৌশলগত বা স্ট্র্যাটেজিক সম্পর্ক গড়ে তোলার দিকেই বাংলাদেশ বেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে বলে তথ্য পাওয়া গেছে। মূলত সামরিক দিক থেকে নিজেদের স্বাবলম্বী ও শক্তিশালী করে তোলার একটি বড় আকাঙ্ক্ষা কাজ করছে ঢাকার নীতি নির্ধারকদের মধ্যে। দেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অবশ্য পূর্বেই উল্লেখ করেছেন, যুদ্ধ বাঁধানোর উদ্দেশ্য নয়, বরং যে কোনো যুদ্ধ অবস্থা এড়ানোর লক্ষ্যেই যুদ্ধের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হয়। তার বক্তব্য অনুযায়ী একটি শক্তিশালী ও মজবুত প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া সফল বা কার্যকর পররাষ্ট্রনীতি পরিচালনা করা একেবারেই অসম্ভব। তিনি মনে করেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটি আধুনিক বিমান বাহিনী গড়ে তোলা অত্যন্ত জরুরি। এদিকে নয়াদিল্লি অবশ্য পাকিস্তান ও তুরস্কর সাথে বাংলাদেশের এই নতুন কূটনীতিক ও সামরিক ঘনিষ্ঠতাকে বেশ গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়া নামক একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি মাসেই পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ঢাকায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছিল। সেই বৈঠকে পাকিস্তানি কর্মকর্তারা তাদের নিজেদের তৈরি JF-17 ব্লক 3 মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফটের কার্যকারিতা তুলে ধরেন। এমনকি পাইলটদের এই নতুন বিমান চালানোর দক্ষতা ও অভ্যস্ত করে তোলার জন্য একটি বিশেষ সিমুলেটর বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে পাকিস্তান। উক্ত পত্রিকার দাবি অনুযায়ী পাকিস্তানের কাছ থেকে এই যুদ্ধবিমান ক্রয়ের প্রক্রিয়াতে বাংলাদেশ অনেকটাই অগ্রণী ভূমিকা পালন করেছে। এর পাশাপাশি তুরস্ক থেকে শক্তিশালী অ্যাটাক ড্রোন কেনার বিষয়েও ঢাকা বেশ খানিকটা এগিয়ে গেছে বলে সূত্র মারফত জানতে পেরেছে নয়াদিল্লি। সব দিক থেকে বিবেচনা করে ঢাকা এই নতুন সামরিক প্রস্তুতি ও সমীকরণকে কোনোভাবেই হালকাভাবে বা সহজ করে দেখছে না ভারত সরকার। দর্শক, আমাদের আজকের বিশেষ সংবাদের আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।